লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো আগের ক্লাসে আমরা থার্ড সাবমিটিভ বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এ 148 নম্বর পেজের একের দাগের আলিপুরদুয়ার যে হাই স্কুল যে গণিতের যে প্রশ্নপত্র ছিল, তো তার আমরা কতদূর পর্যন্ত সমাধান করেছিলাম? 6-এর দাগ পর্যন্ত সমাধান করেছিলাম, অর্থাৎ 148 পেজের সমস্ত গণিতগুলোই আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকে দেখো আমরা 149 পেজের যে 1 নম্বর স্কুলের যে গণিতগুলো, সেগুলো যতগুলো বাকি ছিল সবগুলো করব। তোমাদের বলে রাখি যে 70 নম্বরের পরীক্ষা এবং আমি সমস্ত অথবা গণিতগুলো করে দিচ্ছি, তাই একটা পার্টে ভিডিও দেওয়া কখনো সম্ভব না। ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে এবং যাবেও ভিডিওটা, সেক্ষেত্রে আপলোড করতে সমস্যা, তোমাদের দেখতেও বোরিং লাগবে। সেই জন্য আমি প্রতিটা স্কুলকে দুটো পার্টে ভাগ করে ছাড়বো। ঠিক আছে, 6-এর দাগ বা 5-এর দাগ পর্যন্ত একটা পার্ট করব, তারপরে পার্টগুলো আলাদা আলাদা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা 7-এর দাগেরগুলো দেখি, এবং যারা তোমরা প্রথম পার্টটা দেখোনি প্লে লিস্টটিকে চেক করো, সেখান থেকে তোমরা প্রথম পার্টটা পেয়ে যাবে। তো দেখো কথা না বাড়িয়ে আমরা গণিতের দিকে এগোই। 7-এর দাগে দেখো 149 নম্বর পেজ, আজকে পার্ট 2 গণিতগুলো করব। তো 2-এর দাগের 7-এর দাগে একটা বলেছে, রাহুল 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকা এবং কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি রাহুল মোট 137টি নোট পেয়ে থাকেন, তাহলে রাহুল 5 ও 10 টাকার নোটের সংখ্যা কত নির্ণয় করি। তো এটা সমাধান অধ্যায় থেকে দিয়েছে, তোমরা যারা সমাধান করেছো অবশ্যই বুঝতে পারবে, এবং যারা করনি তোমরা করে নাও, এখান থেকে অবশ্যই বুঝতে পারবে। তো এই গণিতটা করার জন্য আমাদের কি করতে হবে না, ধরি 5 টাকার নোটের সংখ্যা ছিল এক্সটি, আর 10 টাকা নোটের সংখ্যা কত? 137 মাইনাস এক্স। কারণ 5 টাকা 10 টাকা মিলেই 137টা নোট ছিল, যেখানে এখানে গণিতে বলা আছে। দেখো 137টি টোটাল নোট ছিল, তো এই জন্য এক্সটা যদি 5 টাকার নোট হয়, তাহলে 10 টাকার নোট হবে 137 মাইনাস এক্সটি। তাহলে মোট 5 টাকার টাকার পরিমাণ কত হবে? তাহলে এক্সটি যদি 5 টাকার নোট হয়, তাহলে টাকার পরিমাণ কত? 5 ইন্টু এক্স। তোমার কাছে যদি 10 টাকার নোট 5টা থাকে, তাহলে কত হবে? 5 গুণিত 10 সমান 50 টাকা। সেক্ষেত্রে এটা দেখো এক্সটি 5 টাকার নোট, তাহলে মোট টাকার পরিমাণ কত? 5 ইন্টু এক্স, 5x টাকা। একইভাবে 10 টাকার নোটের সংখ্যা কত? 137 মাইনাস এক্সটি। তাহলে মোট টাকার সংখ্যা কত হবে? টাকার পরিমাণ কত হবে? এইটা গুণিতক 10, তাহলে ক্ষেত্রে এইটা পাচ্ছি। তাহলে প্রশ্নানুসারে এই দুটো টাকার যোগফলটা কত? 1000 টাকা, তাই না? এই দুটো টাকার যোগফলই হচ্ছে 1000 টাকা। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এই টাকাটা এবং এই টাকাটাকে যোগ করেছি, প্রশ্নানুসারে লিখে যোগ করেছি। যোগ করতে দেখো 5x থেকে মাইনাস 10x বাদ দিলে কত? মাইনাস 5x হবে। এখানে একটু ভুল ছিল বলে আমি কারেকশন করেছি, দেখে নাও তোমরা। এবং এখানে 1000 ছিল, 1370 প্লাস ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, বিয়োগ করলে মাইনাস 370 হচ্ছে, আর এখানে মাইনাস 5x, মাইনাস মাইনাস কেটে দাও। ঠিক আছে, তাহলে কত? 370, নিচে কত? 5 থাকছে, তাই তো? তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি? 74। তাহলে এক্স এর মান কত পাচ্ছি? এক্স এর মান হচ্ছে 74। তাহলে 5 টাকার নোটের সংখ্যা কটি? 74টি। আর 10 টাকার নোটের সংখ্যা 137 মাইনাস 74, সেক্ষেত্রে কত হচ্ছে? 63টি। তাহলে 5 টাকার নোটের সংখ্যা আছে, দেখো 5 টাকার নোটের সংখ্যা 74টি এবং 10 টাকার নোটের সংখ্যা হচ্ছে 63টি। খুবই সহজ গণিত, একটু ঘুরিয়ে দেওয়া আছে, তোমরা এখানে টাকার পরিমাণটা মনে করে লিখবে এবং ধরে নেবে 5 টাকা। তোমরা 10 টাকাওকে এক্স ধরতে পারো, সেক্ষেত্রেও সেম অ্যান্সারই হবে, যে দিক দিয়ে খুশি করতে পারো। গণিতের উত্তর একই হবে, প্রসেস আলাদা হতে পারে। সাথে থেকে দুই গণিতটা কি বলছে দেখো, যে একটি বাঁশের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। তাহলে সমগ্র বাঁশটির দৈর্ঘ্য কত নির্ণয় করি। তো এটা খুবই সহজ গণিত। ধরি বাঁশটির দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে কাদায় আছে কত? এই পুরো বাঁশটার 1/5 অংশ, তাহলে এক্স ইন্টু 5, এক্স ইন্টু 1/5 সমান x/5 মিটার। জলের উপরে আছে কত? 5 মিটার, এবং জলে আছে কত না 3/5 অংশ, তাহলে মোট বাঁশের সঙ্গে 3/5 অংশ, তাহলে 3x/5 মিটার। ওকে, তাহলে এই টোটাল বাঁশটা এই 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 অংশগুলো যোগ করলে কত? মোট বাঁশটা হবে। তাহলে মোট বাঁশটা দৈর্ঘ্য কত? এক্স মিটার ধরেছি, তাহলে এই টোটাল সবগুলো যোগফল সমান এক্স। তাহলে দেখো এদিকে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে 5 হচ্ছে লসাগু, এক্স প্লাস 3x, এটা 5 5 25 থাকলো। তো এবার এক্সটা দেখো বজ্র গুণন করে দিলে 5x হয়ে যাবে, আর এদিকে দেখো 3x আর x 4x প্লাস 25 ইন্টু 5x। এবার 5xটাকে যদি আমি ওদিকে নিয়ে যাই, তাহলে x সমান 25। তাহলে সমগ্র বাঁশটির দৈর্ঘ্য কত? 25 মিটার। খুবই সহজ গণিত, দেখো ভালো করে দেখো। এখানে x/5 কেন হলো না? মোট বাঁশটার দৈর্ঘ্য তার 1/5 অংশ, তাহলে হচ্ছে গিয়ে x/5। এখানে এইটুকুনি বোঝার আছে, আর এটা তো ক্যালকুলেশন যে যেমন সমাধান করতে পারো সে তেমন অ্যান্সার দিতে পারবে। তো এরপরে দেখো আমাদের 8-এর দাগের 1 এবং 2 একটা লেখচিত্র দিয়েছে। তোমাদের প্রত্যেকের কাছে অবশ্যই গ্রাফ পেজ থাকবে,
গ্রাফ পেজ থাকলে এগুলো করতে পারবে, না হলে কিন্তু তোমরা করতে পারবে না। তো প্রথমে দেখো কি লেখচিত্র তৈরি করে একটি রৈখিক কিনা দেখি। তো একটা লেখচিত্র দিয়েছে এবং এটা রৈখিক কিনা প্রমাণ করতে দিয়েছে, যেখানে দিয়েছে বইয়ের সংখ্যা 2টি, 3টি, 5টি, 8টি এবং দাম, 2টি বইয়ের দাম 50 টাকা, 3টে বইয়ের দাম 75 টাকা, 5টা বইয়ের দাম 125, 8টা বইয়ের দাম 200 টাকা। তো তোমাদের বলে রাখি, এই যে গ্রাফ তোমরা অনেকেরই সমস্যা হয়, সেক্ষেত্রে মানে কোন জায়গাটা সমস্যা হয় বলতো না, সেইখানেই সমস্যা হয় গ্রাফের, মানে তোমাদের এই ধরাটা, ওপরের যে ঘরগুলো ধরা, এই ধরাটা যদি যার ভুল ভাল হবে তার কিন্তু গ্রাফটা ভুল হয়ে যাবে। গ্রাফ কিন্তু খুবই সহজ একটা জিনিস, যেখানে খুব সহজেই তোমরা নাম্বার পেতে পারো। তো দেখো আমরা গ্রাফটা কিভাবে করেছি, দেখো না, প্রথমে এই যে বইয়ের সংখ্যাটাকে ওয়াই অক্ষ বরাবর ধরেছি এবং বইয়ের দামটাকে আমরা এক্স অক্ষ বরাবর ধরেছি। কি ধরেছি না, এখানে দেখো বইয়ের দাম 25 টাকা, অর্থাৎ 5টা ঘরকে আমরা টাকার পরিমাণে দিয়েছি 25 টাকা, তাহলে এরকম বইয়ের দাম 5টা ঘরকে আমরা 25 টাকা ধরেছি, তাহলে একটা ঘরকে কত হবে 5, তাহলে সেক্ষেত্রে লিখেছি দেখো এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 5 টাকা। দেখো এক ঘর যদি 5 টাকা হয়, 5 ঘর 25 টাকা, আবার 5 ঘর 25 50 টাকা, আবার 5 ঘর দেখো 75, এরকম 25 25 করে বাড়তে আছে। এবং উপর দিকে যেহেতু ওয়াই অক্ষের মানটা কম, বইয়ের সংখ্যাটা কম, সেক্ষেত্রে যদি ছোট নিই, একটা ঘর করে নিয়ে এইটুকুর মধ্যে হয়ে যাবে, তখন গিজিমিজি হয়ে যাবে, এই জন্য একটু বেশি করে নেবো। অর্থাৎ এখানে কি যে ওয়াই অক্ষ বরাবর 5 ঘর সমান একটা বই, অর্থাৎ এখান থেকে 5 ঘর উঠলে এখানে একটা বই, আবার 5 ঘর 2টো বই, আবার 5 ঘর উঠলে 3টে বই, আবার 5 ঘরে 4টে বই। তো এইভাবেই ধরেছি, এই ধরাটাই যে ঠিকঠাক পারবে সে কিন্তু গণিতগুলো খুব সহজেই পারবে। তাহলে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 5 টাকা এদিকে ধরেছি, ওয়াই অক্ষ বরাবর 5 ঘর সমান একটি বই। তো সেক্ষেত্রে দেখো প্রথমে বলেছিল 25 আর 1, তাই না, এই 2 আর 25, তাহলে 2 আর 25 এখানে হচ্ছে দেখো, তাই না। এর পরেরটা কি বলেছে দেখো 2 আর 25, 50, সরি 2 আর 50 এখানে হচ্ছে। দেখো এই 2 আর 50, অর্থাৎ 2টা আমরা কি ধরছি ওয়াই অক্ষ এবং 50টা কি এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ 50 ঘরে আসবো এবং 2 ঘর ওয়াই অক্ষরে উঠবো স্থানাঙ্ক অনুযায়ী। তারপরে আবার দেখো যে এক্স অক্ষে 75 ঘর যাব এবং ওয়াই অক্ষে 3 ঘর যাব, 3 ঘর গেলাম। সেম একই রকম আবার দেখো বইটার দিকে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, আবার বলেছে এক্স অক্ষে 125 ঘর যাব, তাই না, আবার ওয়াই অক্ষে 5 ঘর উঠবো, এটা 5-এর ঘর ওয়াই এর। আবার বলেছে এক্স অক্ষে 200 ঘর যাব এবং ওয়াই অক্ষে উঠবো কত 8 ঘর। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা এই বিন্দুগুলোকে যোগ করি একটা সরল রেখা পাচ্ছি। তাহলে এখানে বলেছে এটা কি রৈখিক না রৈখিক নয়, তাহলে আমরা কি লিখতে পারি যে এই বিন্দুগুলো যোগ করলে একটি রৈখিক রেখাংশ পাওয়া যায়, সরল রেখাংশ পাওয়া যায়। সেই সরল রেখাংশ দেখো এখানে করেছি, এটা রৈখিক, এটা সরল রৈখিক, একটা সরল রেখা পাওয়া যাবে। ঠিক আছে, তো লেখচিত্রটা এইভাবে তোমরা লিখে আসবে এবং এইভাবে করবে তোমরা, নাম্বার কাটার কোনো কথাই নেই। এরপরে দেখো 2 নম্বর লেখচিত্রটা বলেছে, দেখো 2-এর দাগেরটা কি বলেছে না, এ এর স্থানাঙ্ক দিয়েছে 20, বি এর 60 এবং সি এর দিয়েছে 45 এবং ডি এর দিয়েছে 05। এই বিন্দুগুলি ছক কাগজে বসাও এবং এ বি সি ডি যোগ করে যোগ করো। তো দেখো এটা খুবই ছোট্ট একটা জিনিস, দেখো এই যে ছোট্ট জিনিসটা দিয়েছে এর মধ্যেই, তো এটা সামান্তরিক রম্বসের মতো লাগছে বা সামান্তরিকের মতো লাগছে। এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে বলেছে 20, তাই তো, অর্থাৎ এক্স অক্ষে 2 ঘর যাবো, ওয়াই অক্ষে যাবো না, 0 বলে দিয়েছে যেহেতু। বি এর স্থানাঙ্ক 60, দেখো 60। সি এর স্থানাঙ্ক 45, অর্থাৎ 4 ঘর আসবে আবার 5 ঘর উঠবে 45। আর ডি এর স্থানাঙ্ক 05, এটা হচ্ছে ডি বিন্দু। ঠিক আছে, তাহলে প্রত্যেকের বিন্দু স্থানাঙ্ক, এ স্থানাঙ্ক এখানে লিখবে 20, বি এর স্থানাঙ্ক কি লিখবে 60, সি এর স্থানাঙ্ক লিখবে 45 এবং ডি এর স্থানাঙ্ক লিখবে 05। তো টোটাল বিন্দুগুলো আমরা যোগ করলাম ছক কাগজে, একটা রম্বস বা একটা সামান্তরিকের মতন পেলাম। তো এইভাবে তোমরা গণিতগুলো করবে ছক কাগজে। এরপরে দেখো আমরা 9-এর দাগের উপপাদ্যগুলো চলে যাচ্ছে, এখানে দেখো 4টে উপপাদ্য দিয়েছে, তার মধ্যে 2টো করতে আমরা 4টেই করে দেখাবো এবং যদিও না করতে পারি কোথায় আছে সেটাও বলে দিতে পারি, তোমরা সেখান থেকে করে নেবে। তো দেখো প্রথমে 9-এর দাগের 1-একটা বলেছে প্রমাণ করো একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের মান ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের মান অপেক্ষা বৃহত্তর। তো দেখো এই উপপাদ্যটা পাবে তোমরা প্রত্যেকের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের টেক্সট বই আছে, সেই টেক্সট বইয়ে 153 পেজের 9-এর দাগে। তো দেখো আমরা 153 পেজ খুলি, একটা 49, 51, 53,
এই 53 পেজে যে 9-এর দাগেরটা যে এটাই হচ্ছে এই সেম উপপাদ্যটাই দেওয়া আছে। দেখো দেখে নাও, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের পরিমাণ অবশ্যই বৃহত্তর হয়। দেখো এইটা পুরো সেম দেওয়া আছে। তো তোমরা এখান থেকে এই উপপাদ্যটা ভালো করে দেখে নেবে এবং কোনো সমস্যা থাকলে বলবে, যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেখানে বলবে, আমি খুব সহজভাবে সমাধান করে দেবো। এরপরে দেখো 2-এর উপপাদ্য, তাহলে এই উপপাদ্যের পেজ নাম্বার হচ্ছে 153 নম্বর পেজ। 2-এর দাগের উপপাদ্য বলছে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো এই উপপাদ্যটা তোমরা পাবে 195 নম্বর পেজে, অর্থাৎ আমরা যদি 195 পেজে যাই এই উপপাদ্যটাকে আমরা দেখতে পাবো। তো চলো কথা না বাড়িয়ে 195 পেজে যাই। তো এই যে 195 পেজে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। তো এখানে এই উপপাদ্যটাই এখানে দিয়েছে, ঠিক আছে। তো এইটা তোমরা দেখে করার চেষ্টা করবে। 195 পেজ, প্রত্যেকের গণিতের টেক্সট বইয়ের 195 পেজ থেকে উপপাদ্যটা দিয়েছে, তোমরা করবে। না পারলে আমি বুঝিয়ে দেবো, যে জায়গাটায় বুঝতে পারছো না কমেন্টে লিখবে, সেই জায়গাটা সুন্দর করে আমি বলে দেবো। 3-এরটা কি বলেছে, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর। তো এটা একটা থেকে দিয়েছে, তো প্রয়োগ থেকে দিয়েছে উপপাদ্যটা, মানে প্রয়োগের জিনিসটা উপপাদ্য দিয়ে দিয়েছে। তো এটা আমরা যদি পাই, এটার জন্য আমাকে খুলতে হবে 197 নম্বর পেজ, অর্থাৎ আগের উপপাদ্যটা ছিল 195 পেজ, তার একটা পেজ উল্টে গেলে এই উপপাদ্যটা পেয়ে যাবো। দেখো এই যে একই সেম উপপাদ্য দিয়েছে, কোনো চতুর্ভুজ 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয় কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমষ্টি বৃহত্তর। এই যে এইটা, এই প্রয়োগটা দিয়ে দিয়েছে উপপাদ্য আকারে। তো একটা ছোট্ট জিনিস দিয়ে দিয়েছে, এটা কত নাম্বার, এইটা করলে তোমরা 4 নাম্বার পেয়ে যেতে, 5 নাম্বার পেয়ে যেতে পারো। এইটুকুটা করলে তোমরা 5 নাম্বার পেয়ে যেতে পারো। দেখো এটা ছোট হয়ে আছে যেহেতু আমি একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ বড়গুলো অনেকটা সময় নেয়। তো ধরি এবিসিডি একটি চতুর্ভুজ, যেখানে প্রমাণ করতে হবে, দেখো এ বি, বিসি, সিডি, ডিএ, এইটা টোটাল যোগফলটা এসি প্লাস বিডি কর্ণের থেকে বড়, অর্থাৎ চতুর্ভুজের 4টি বাহুর যোগফল তার 2টি কর্ণের যোগফল অপেক্ষায় বড় হবে। তো দেখো এখানে দুটো ত্রিভুজ দিয়েছে এবিসি এবং এবিসি ত্রিভুজে দেখো এ বি প্লাস বিসি সমান এসি, অর্থাৎ যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়, তাহলে এই বাহুটা এই বাহুটার যোগফল এটা থেকে বড়, তাই না। এটা একই রকম, এটাও এই দুটো বাহুর যোগফল এটা থেকে বড়, সেটাকে এখানে দিয়ে দিয়েছে। তাহলে টোটালটা যোগ করে দেখো 2AC হয়ে যাচ্ছে, তাই না। এবং ত্রিভুজ আবার এবিডি থেকে পাই, এ বি ডি থেকে পাই, আবার বিসিডি থেকে পাই, দুটো সেই সেম তৃতীয় বাহু। তো সবগুলো যোগ করলে দেখো, এই যোগ করলে এই মানটাই ঘুরে আসছে, যেটা প্রামাণ্য দিয়েছিল সেই মানটাই ঘুরে আসছে। তো তোমরা এখান থেকে করবে। এরপরে উপপাদ্যটা দেখো, তাহলে এটা 3-এর দাগের উপপাদ্যটা 197 পেজে তোমরা পেয়ে যাবে। দেখো এরপরে 4-এর দাগেরটা, একটি বহুভুজের অন্তঃকোণগুলি সমষ্টি 180 ডিগ্রি, বহুভুজটি বাহুর সংখ্যা কত। এটা কিন্তু তোমাদেরকে করতে হবে, এটা গণিতের আকারে দিয়েছে। তার আগে বলে রাখি যে সমস্ত উপপাদ্যগুলো এখানে লিখে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। টেক্সট বুক পেজ নাম্বার 153, 9-এর দাগের উপপাদ্য। 2-এর দাগের উপপাদ্যটা ছিল টেক্সট বইয়ে 195 পেজে 11-এর দাগের উপপাদ্য, এবং 3-এর দাগের উপপাদ্য ছিল টেক্সট বইয়ের সঙ্গে 3-এর দাগের প্রয়োগটাই দেওয়া ছিল। এবং 4-এর দাগের গণিতটা আমরা করছি। ধরি বহুভুজের বাহুর দৈর্ঘ্য কত, এনটি বাহু, তাহলে শর্তানুসারে 2n-4, বা এটাকে আমি লিখতে পারি 2 × n-2 × 90, সেটাকে এইভাবে লেখা যায়, এইভাবে লিখেছি। এখানে বাহুর সংখ্যাটা আমাকে নির্ণয় করতে বলেছে, তাহলে এন এর মান বসিয়ে আর সমস্ত কিছু আমরা দিয়ে দেবো, দিয়ে এখানে ক্যালকুলেশন করতে দেখো পাচ্ছি, এটার সঙ্গে এটা গুণ করে ক্যালকুলেশন করে পাচ্ছি আমি n সমান 3, অর্থাৎ বাহুর সংখ্যা হবে 3। তো এখানে এই প্রশ্নটার অ্যান্সার কত হবে, বাহুর সংখ্যা হবে 3টি বাহু, ঠিক আছে। 10-এর দাগে দেখো দুটো প্রশ্ন দিয়েছে, দুটো প্রয়োগই দিয়েছে, 3 নাম্বার যেগুলো একটা করতে আমরা দুটোই করব। দেখো ধরি এবিসি এর কোণ এবিসি এবং এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দু মিলিত হয়, প্রমাণ করো যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। তো দেখো এই প্রয়োগটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে তুলে নেবে, আর যদি বোঝার সমস্যা থাকে বলবে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। আমরা একটা এবিসি একটা ত্রিভুজ এঁকেছি, যার মাঝখানে দেখো কর্ণদ্বয় এর অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করেছে। তো প্রমাণ করতে হবে, দেখো বি ও সি এই কোণটা সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি, এই কোণটা, ঠিক আছে। তো এইটা দেখো পরপর আমি একটা এই ভিডিওটা স্ক্রল করে দেখিয়েছি, তোমরা দেখে নাও এবং এখান থেকে করবে, আমার শেষে প্রমাণিত লিখবে। তো এইটা তোমরা ভালোভাবে দেখবে, প্রয়োগটা ভালো করে দেখবে, না বুঝতে পারলে বলবে। প্রয়োগ কিন্তু একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, উপপাদ্য তোমাদের বই থেকে দিলেও প্রয়োগ কিন্তু বই থেকে দেয় না, প্রয়োগ অনেক বাইর থেকেও বা প্রশ্নবিচিত্রা থেকে দিয়ে দেয়। সেক্ষেত্রে তোমরা প্রয়োগগুলো ভালো করে করার চেষ্টা করবে, ঠিক আছে। কোনো সমস্যা থাকলে বলবে
এবং তোমরা ভালোভাবে প্রয়োগগুলো করার চেষ্টা করবে। এরপরে দেখো আমরা 2 নম্বর প্রয়োগটায় যাচ্ছি। 2 নম্বর প্রয়োগটা কি বলেছে? 2 নম্বর প্রয়োগটা বলেছে দেখো যে ত্রিভুজ এবিসি এর এবিসি ত্রিভুজের এ এ গ্রেটার দেন এসি, এবি গ্রেটার দেন এসি, কোণ বিএসি অন্তঃসমদ্বিখণ্ড, বিসি বাহুকে ডিবিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে বিডি গ্রেটার দেন সিডি। তো এই প্রয়োগটা একটু বড় আছে, দেখো সেক্ষেত্রে আমরা দেখেছি উপপাদ্য ছোট, কিন্তু এখানে প্রয়োগটা বড় আছে। তো এভাবে একটা ত্রিভুজ আঁকবে এবিসি এবং ডি দেবে মাঝখানে, এবং এবিসি এবির বান্ধ্যবিন্দু ই হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা পরপর একের পর এক আস্তে আস্তে করে আমরা প্রমাণটা করেছি। তো তোমরা এখান থেকে দেখে নাও ভিডিওটা, এবং যদি বোঝার কোনো জায়গায় সমস্যা হয় আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? এটা 2 নম্বর প্রয়োগ। পরে দেখো 11 দাগে দুটো সম্পাদ দিয়েছে। তো সম্পাদকগুলো তোমরা ভালোভাবে করবে। একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহু দৈর্ঘ্য 6.5 সেমি, 7 সেমি এবং 6.5 সেমি, বিপরীত বাহু 60 ডিগ্রি কোণ। তো এই দেখো এই ত্রিভুজটা আমরা এঁকেছি। প্রথমে তোমরা কি করবে, এটা আঁকতে হলে তোমাদের কি করতে হবে, প্রথমে দুটো বাহুর মাপ তোমরা টানবে, ঠিক আছে? এবং এভাবে কি করবে, প্রথমে একটা বাহুর মাপ কেটে, ঠিক আছে, দিয়ে এখানে কোণ আঁকবে 60 ডিগ্রি কোণ, দিয়ে আবার একটা 7 সেমি বাহুর মাপ কাটবে, দিয়ে এখানে বসিয়ে এই 6.5 সেমি সমান করে এখানে বৃত্তচাপ একটা অঙ্কন করে কাটবে। কাটলে দেবে যেখানে মিলবে সেই একটা ত্রিভুজ বার করবে, এবং নিচে লিখে দেবে নির্ণীয় ত্রিভুজ বিসিডি ও ত্রিভুজ, দেখো বিসিডি ও ত্রিভুজ এবিসি, এবিসি, ঠিক আছে? তো বিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6.5 সেমি, এই বিডি বাহুর দৈর্ঘ্য 6.5 সেমি, এবং যার বিপরীত কোণ বিএসি, বিএসি সমান কত, 60 ডিগ্রি কোণ। ওকে, তো এইভাবে তোমরা সম্পাদকটা একটু একটু পরপর করে আঁকবে, আঁকার চেষ্টা করবে, না পারলে আমাকে জানাবে কমেন্টে। তারপর দেখো লাস্ট করে নিয়ে 10 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশ 5 ভাগে ভাগ করো, ঠিক আছে? এবং প্রতি ভাগের দৈর্ঘ্যটা লিখো। তো দেখো, তো 10 সেমি একটা রেখাংশ টেনেছি, যার 5টা ভাগে ভাগ করে এখানে লিখবে। 10কে 5 দিয়ে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য 2 সেমি করে পাচ্ছি, তাহলে 2 সেমি একটা টানলাম। তো তারপরে দেখো আমরা 10 সেমি একটা আকার টানলাম, ঠিক আছে? 10 সেমি আকার টানার পর আমরা কি করলাম না, দুদিকে একই মাপের দুটো কোণ অঙ্কন করলাম, ঠিক আছে? যে 60 ডিগ্রি 45 যাই হবে, যেন দুদিকে সেম কোণ হয়। কোণ এঁকে আমরা 2 সেমি 2 সেমি করে চারটে কাটবো, ঠিক আছে? 5 ভাগ বললে 4 বার কাটতে হবে। তো 4 ভাগ কেটে যোগ করেছি, দেখো প্রতিটা ভাগের দৈর্ঘ্য এই যে 2 2 2 2 করে পেয়েছি, এবং এখানে নিচে ভাষাটা লিখে দিয়েছি, দেখো এবি সমান 10 সেমি সরল রেখাংশকে 5 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য পাচ্ছি কত, 2 সেমি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই গণিতটা বুঝতে পেরেছো। তো তোমরা যারা পার্ট 1 এর ভিডিও দেখোনি, পার্ট 1 এর ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা পার্ট 2 ভিডিওটা বুঝতে পারবে। সকলকে ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। পরের আমরা স্কুল নিয়ে আলোচনা করব। পরের স্কুলটা ছিল বাঁকুড়া জেলা হাই স্কুল। তো পরের ক্লাসে আমরা এই বাঁকুড়া জেলা হাই স্কুল নিয়ে আলোচনা করব, এবং তোমাদের গণিতে যাদের যাদের পিডিএফ লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপে পিডিএফটা ফ্রিতে পাঠিয়ে দেবো, এর জন্য কোনো পয়সা কড়ি লাগবে না। তো সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের ভিডিওতে।